আমাদের আজকের আলোচনার বিষয় চন্দন বেরার লেখা দ্য 4 পিলার্স অফ ফ্রিডম। বইটার মূল বিষয় হল জীবনে আটকে থাকার অনুভূতি থেকে মুক্তি পাওয়া। আমাদের অনেকেরই অনুভূতিটা হয়, তাই না? মনে হয় যেন একই জায়গায় ঘুরপাক খাচ্ছি, কোনো উন্নতি হচ্ছে না। একদম। আর বইটা সবচেয়ে বড় আশ্বাস হলো এই আটকে পড়াটা কিন্তু কোনো স্থায়ী অবস্থা নয়। এটা কেবল একটা পর্যায়, যা সঠিক পদ্ধতি আর মানসিকতা দিয়ে কাটানো সম্ভব। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হলো বইটার মূল ভিত্তিগুলো, মানে স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক এবং উদ্দেশ্য, এগুলো কিভাবে আমাদের জীবনকে একটা মজবুত কাঠামোর উপর দাঁড় করাতে পারে সেটার সহজভাবে ভেঙে দেখা। তাহলে গোড়া থেকেই শুরু করা যাক। বইটার মতে আমরা ঠিক কি কি কারণে আটকে থাকি? আমার তো প্রথমে মনে হয় পরিবর্তনের ভয়টার কথা। ঠিক। আমাদের মস্তিষ্ক সবসময় চেনা জানা রুটিন পছন্দ করে, এমনকি সেই রুটিনটা আমাদের ক্ষতি করলেও। ঠিক, ওই আরামের জায়গাটা ছাড়া খুব কঠিন। বইটাতে আরও কয়েকটা কারণের কথা বলা আছে, যেমন জীবনের কোনো পরিষ্কার লক্ষ্যের অভাব। হ্যাঁ, এটা একটা বড় ব্যাপার। যদি গন্তব্যই জানা না থাকে তাহলে তো পথ খুঁজে পাওয়াই মুশকিল। আরেকটা খুব সাধারণ প্রবণতা হলো সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। ওহ, এটা তো খুবই সত্যি। বাচ্চারা বড় হলে নিজের জন্য ভাববো বা ব্যবসার জন্য যথেষ্ট টাকা জমলে শুরু করব, এই ধরনের চিন্তাই আমাদের আটকে রাখে। কিন্তু এই সঠিক সময়ের অপেক্ষা করাটা তো অনেক সময় বাস্তবসম্মত মনে হয়। মানে ব্যবসা শুরু করার আগে টাকা জমানো তো দরকারই। বইটা কি এই বাস্তবতার কথা অস্বীকার করছে? খুব ভালো প্রশ্ন। দেখুন, বইটা বাস্তবতাকে অস্বীকার করছে না, বরং একটা মানসিকতার কথা বলছে। পরিকল্পনা করা আর চিরকাল অপেক্ষা করার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আচ্ছা। সমস্যাটা হয় তখন যখন সঠিক সময় একটা অজুহাতে পরিণত হয় এবং আমরা কোনো পদক্ষেপই নিই না। বইটার মূল বার্তা হলো শুরু করার সেরা সময় হলো এখন, ছোট করে হলেও। বুঝলাম। তাহলে এই আটকে থাকা অবস্থা থেকে বেরোনোর জন্য বইটা আমাদের চিন্তাভাবনায় কী ধরনের পরিবর্তন আনতে বলছে? সাফল্যের ধারণাটা নিয়েও তো নতুন কিছু বলা হয়েছে, তাই না? হ্যাঁ, এখানেই ব্যাপারটা আকর্ষণীয় হয়ে ওঠে। আমাদের চোখে সাফল্য মানে সাধারণত দামি গাড়ি, বড় বাড়ি বা উঁচু পদ, কিন্তু বইটা সাফল্যকে 4টা মাত্রায় ভাগ করেছে। 4টা মাত্রা? হ্যাঁ, প্রথমটা হলো আত্মিক বা ইন্টারনাল সাফল্য, অর্থাৎ নিজের সাথে নিজের সম্পর্ক কতটা ভালো, আমরা কতটা শান্তিতে আছি। দ্বিতীয়টা হলো বাহ্যিক বা এক্সটার্নাল সাফল্য, যা আমরা সাধারণত বুঝি, টাকা, ক্যারিয়ার ইত্যাদি। আর বাকি দুটো? তৃতীয়টা হলো সম্পর্কগত বা রিলেশনাল সাফল্য, মানে পরিবার, বন্ধু বা সহকর্মীদের সাথে আমাদের সম্পর্কের গভীরতা। আর চতুর্থটা হলো আধ্যাত্মিক বা ট্রান্সেন্ডেন্ট সাফল্য। এই ধারণাটা আমার খুব পছন্দের। ট্রান্সেন্ডেন্ট সাকসেস বা আধ্যাত্মিক সাফল্য, এই বিষয়টা একটু বুঝিয়ে বললে ভালো হয়। এর মানে হলো নিজের চেয়ে বড় কোনো কিছুর জন্য অবদান রাখা, নিজের জীবনে একটা ইতিবাচক ছাপ রেখে যাওয়া, যা শুধু নিজের জন্য নয়, অন্যেরও কাজে লাগে। বাহ! এই ধারণাটাই আমাদের স্বাধীনতার প্রকৃত অর্থের দিকে নিয়ে যায়। বইতে 7 ধরনের স্বাধীনতার কথা বলা আছে, যার মধ্যে শুধু আর্থিক স্বাধীনতা নয়, সময় স্বাধীনতা এবং আবেগের স্বাধীনতাও রয়েছে। আবেগের স্বাধীনতা মানে কি দুঃখ বা রাগ না পাওয়া? ঠিক তা নয়। এর মানে হলো ভয়, উদ্বেগ বা অনুশোচনার মতো ধ্বংসাত্মক মানসিক প্যাটার্ন থেকে নিজেকে মুক্ত করা। আর সবচেয়ে বড় চমকটা হলো বইয়ের মতে প্রকৃত স্বাধীনতা মানে কোনো কিছু থেকে মুক্তি পাওয়া নয়। মুক্তি পাওয়া নয়? তাহলে? বরং সঠিক জিনিসের সাথে নিজেকে যুক্ত করার মধ্যেই লুকিয়ে আছে। যেমন যে ক্রীড়াবিদ নিজেকে নিয়ম শৃঙ্খলার সাথে যুক্ত করে, তারই শারীরিক স্বাধীনতা সবচেয়ে বেশি। ইন্টারেস্টিং। বা যে ব্যক্তি গভীর সম্পর্ক গড়ে তোলে, তার আবেগগত স্বাধীনতাও বাড়ে। বাহ! এই ধারণাটা তো পুরো চিন্তাভাবনাকেই উল্টে দেয়। স্বাধীনতা মানে বন্ধনহীন হওয়া নয়, বরং সঠিক বন্ধন বেছে নেওয়া। এই স্বাধীনতা অর্জনের জন্য বইটা কি কোনো নির্দিষ্ট কাঠামোর কথা বলছে? হ্যাঁ, এখানে বইটির মূল কাঠামো, অর্থাৎ জীবনের 4টি স্তম্ভের কথা আসে: স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক এবং উদ্দেশ্য। বইটির মূল যুক্তি হলো এই 4টি স্তম্ভের যে কোনো একটি দুর্বল হলে পুরো জীবনটাই নড়বড়ে হয়ে যায়। ঠিক একটা চেয়ারের একটা পায়া ভাঙা থাকলে যেমন হয়। আর কোন স্তম্ভটা দুর্বল সেটা বোঝার কোনো উপায় আছে? তার জন্য বইটিতে একটি লাইফ পিলার্স অডিটের কথা বলা হয়েছে। এটা অনেকটা নিজের জীবনকে ভালো করে খতিয়ে দেখার মতো একটা অডিট? হ্যাঁ, কিছু প্রশ্নমালার মাধ্যমে একজন ব্যক্তি বুঝতে পারে তার জীবনের কোন দিকটায় বেশি মনোযোগ দেওয়া দরকার।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই স্তম্ভগুলো একে অপরের ওপর পুরোপুরি নির্ভরশীল। যেমন ধরুন স্বাস্থ্য, এটা হয়তো সবচেয়ে অবহেলিত স্তম্ভ, কিন্তু স্বাস্থ্য খারাপ হলে তার সরাসরি প্রভাব আমাদের কাজ, মেজাজ এবং সম্পর্কের ওপর পড়ে। বইটাতে জন নামের একজন সিইওর একটা দারুণ উদাহরণ আছে। হ্যাঁ, আমি পড়েছি। ভদ্রলোক সপ্তাহে ৭০ ঘন্টার বেশি কাজ করতেন, সবসময় ক্লান্ত থাকতেন, খিটখিটে হয়ে যাচ্ছিলেন, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও কমে আসছিল। আমাদের অনেকের সাথেই হয়তো মিলবে এই পরিস্থিতি। জি। তো উনি কি করলেন? উনি কোনো বড় পরিবর্তন আনেননি, শুধু প্রতিদিন ২০ মিনিটের জন্য হাঁটা শুরু করলেন। মাত্র ২০ মিনিট? হ্যাঁ, মাত্র ২০ মিনিট। আর এই ছোট্ট একটা পরিবর্তন তার জীবনে ম্যাজিকের মতো কাজ করল। তার এনার্জি লেভেল বাড়ল, মাথা ঠান্ডা হলো, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরে এলো এবং তার কাজের মানও অনেক উন্নত হলো। দারুণ। অর্থাৎ স্বাস্থ্যের উপর একটুখানি মনোযোগ দেওয়াতেই তার সম্পদ এবং সম্পর্কের স্তম্ভগুলোও মজবুত হতে শুরু করল। এই উদাহরণটা প্রমাণ করে যে স্বাস্থ্যই হলো বাকি সবকিছুর ভিত্তি। বইটির একটা খুব শক্তিশালী কথা হলো, আপনার শক্তি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ, সময় নয়। কারণ আমাদের সবার কাছে দিনে ২৪ ঘন্টা থাকে। ঠিক, কিন্তু আমাদের শক্তির মাত্রা ঠিক করে দেয় যে আমরা সেই সময় কতটা কাজ করতে পারবো। স্বাস্থ্য নিয়ে তো কথা হলো, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ মানুষ যে কারণে আটকে থাকে সেটা হলো টাকা। এই আর্থিক চাপ থেকে বেরোনোর ব্যাপারে বইটা কি বলছে? এটা আমার নিজেরও খুব জানতে ইচ্ছে করছে। এটা খুবই সত্যি কথা। আর্থিক চাপ আমাদের মানসিক শান্তি কেড়ে নেয়। বইটার একটা মূল দাবি হলো সম্পদ অর্জনের ব্যাপারটা কৌশল বা টেকনিকের থেকেও বেশি মানসিকতার উপর নির্ভর করে। মানসিকতা? হ্যাঁ, এখানে মিলিয়নেয়ার মাইন্ডসেটের কথা বলা হয়েছে, যেখানে অভাব বা স্ক্যারসিটি এবং প্রাচুর্য বা অ্যাবান্ডেন্স, এই দুই মানসিকতার পার্থক্য তুলে ধরা হয়েছে। স্কারসিটি আর অ্যাবান্ডেন্স মাইন্ডসেটের পার্থক্যটা কি? অভাবের মানসিকতা সম্পন্ন মানুষ মনে করে যে পৃথিবীতে সবকিছু সীমিত, টাকা, সুযোগ, সাফল্য, তাই তারা যা আছে তা আঁকড়ে ধরে রাখতে চায়। অন্যদিকে প্রাচুর্যের মানসিকতা সম্পন্ন মানুষ বিশ্বাস করে যে সম্পদ তৈরি করা যায়, সুযোগ সব জায়গায় আছে, আর অন্যের সাফল্যে নিজের সুযোগ কমে যায় না। রবার্ট কিওসাকি সেই বিখ্যাত উক্তিটা? একদম। গরিবরা টাকার জন্য কাজ করে আর ধনীরা টাকাকে দিয়ে কাজ করায়। কিন্তু যখন কেউ মাসের পর মাস বিল দিতে হিমশিম খায়, তখন তার পক্ষে অ্যাবান্ডেন্স মাইন্ডসেট বা প্রাচুর্যের মানসিকতা ধরে রাখাটা কি আদৌ সম্ভব? এটা শুনতে ভালো লাগলেও বাস্তবে কি একটু কঠিন নয়? অবশ্যই কঠিন। বইটাও বলছে না যে এটা একদিনে হয়ে যাবে, এটা একটা চর্চার বিষয়। এর সাথে মানি ব্লক বা অর্থ সংক্রান্ত মানসিক বাধার ধারণাটাও জড়িত। ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় টাকাই সকল নষ্টের মূল, বা সৎ পথে বেশি টাকা আয় করা যায় না। হ্যাঁ, এই কথাগুলো তো আমরা প্রায়ই শুনি। এই বিশ্বাসগুলো অজান্তেই আমাদের আর্থিক সাফল্যকে আটকে রাখে। এই মানসিক বাধাগুলো চিহ্নিত করাই হলো প্রথম ধাপ। আচ্ছা, মানসিকতার পর বাস্তব পদক্ষেপ কি হতে পারে? মানসিকতা ঠিক করার পরেই আসে কৌশল। বইটার একটা চমকপ্রদ তথ্য হলো, একজন গড় মিলিয়নেয়ারের নাকি 7টা আয়ের উৎস থাকে। 7টা? আমার তো একটা সামলাতেই অবস্থা খারাপ। এটা শোনার পর অনেকেই হয়তো ঘাবড়ে যাবেন। এই 7টা আয়ের উৎস তো দারুণ শোনায়, কিন্তু আমাদের মতো সাধারণ চাকরিজীবী মানুষের জন্য উপার্জন বা আর্নড ইনকাম ছাড়া অন্য উৎস তৈরি করা তো বেশ কঠিন। বিশেষ করে রয়্যালটি ইনকামের মতো বিষয় তো লেখক বা শিল্পীদের জন্যই প্রযোজ্য। একজন সাধারণ মানুষ কোথা থেকে শুরু করতে পারে? খুব ভালো আর বাস্তবসম্মত একটা প্রশ্ন। বইটিতেও এই বাস্তবতার কথা বলা হয়েছে। শুরু করার সেরা উপায় হলো নিজের বর্তমান দক্ষতাকে কাজে লাগিয়ে ছোট কোনো সাইড হাসেল শুরু করা, যা হয়তো আপনাকে লাভ থেকে আয় বা প্রফিট ইনকাম দেবে। যেমন কেউ যদি গ্রাফিক ডিজাইনে ভালো হন, তিনি ফ্রিল্যান্সিং করতে পারেন। কেউ ভালো রান্না করলে ছোট করে হোম ডেলিভারি শুরু করতে পারেন। এখানে মূল ধারণাটা হলো, শুরুতেই 7টি উৎস তৈরি করতে হবে না, বরং একটির পর একটি যোগ করার মানসিকতা তৈরি করতে হবে। একটি মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করাটা আজকাল খুবই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ ছোট করে শুরু করা এবং মানসিকতার পরিবর্তন আনাটাই আসল। বেশ, তাহলে ধরা যাক একজন মানুষের স্বাস্থ্য ভালো, আর্থিক অবস্থাও স্থিতিশীল, তারপরেও কি জীবন অসম্পূর্ণ থাকতে পারে? অবশ্যই। এখানেই তৃতীয় এবং চতুর্থ স্তম্ভের গুরুত্ব, সম্পর্ক এবং উদ্দেশ্য। আমাদের চারপাশের মানুষ আমাদের চিন্তাভাবনা, অভ্যাস এবং আকাঙ্ক্ষাকে গভীরভাবে প্রভাবিত করে।
জিম রোনের সেই বিখ্যাত উক্তিটা তো আমরা সবাই জানি। করই হলাম আমরা। কথাটা যতবারই শুনি ততবারই ভাবতে বাধ্য হই। এই কারণে বইটিতে ইনার সার্কেল অডিট বা কাছের মানুষদের পর্যালোচনার কথা বলা হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় আমাদের আশেপাশের মানুষরা আমাদের উপর কেমন প্রভাব ফেলছে। বইটিতে 5 ধরনের মানুষের কথা বলা হয়েছে, যেমন পরামর্শদাতা বা মেন্টরস, যারা আমাদের পথ দেখান, আর আছেন সহকর্মী বা পিয়ার্স, যারা আমাদের সাথে একই যাত্রাপথে আছেন। আর বাকিরা? তৃতীয়ত শিষ্য বা মেন্টিজ, যাদের আমরা শেখাই এবং এর মাধ্যমে নিজের জ্ঞান আরও মজবুত হয়। চতুর্থত আশ্রয়দাতা বা অ্যাঙ্কার্স, এরা হলো আমাদের পরিবার বা কাছের বন্ধু, যারা আমাদের মানসিক আন্তরিকতা দেন। আর সবশেষে এনার্জি ড্রেনার্স বা শক্তি শোষণকারী। হ্যাঁ, এই নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? ঠিক। এই বিষয়টা আমাকে আমার নিজের জীবনের কথা মনে করিয়ে দিচ্ছে। একটা সময় ছিল যখন আমি এমন কিছু বন্ধুর সাথে মিশতাম যারা সব সময় সব কিছু নিয়ে অভিযোগ করত। আমি বুঝতেই পারছিলাম না যে তাদের নেতিবাচকতা আমার নিজের শক্তি কতটা কেড়ে নিচ্ছে। এই অডিট করার পরই আমি ব্যাপারটা বুঝতে পারি। তারপর কি করলেন? এর মানে এই নয় যে নেতিবাচক মানুষদের জীবন থেকে পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে, তবে তাদের সাথে মেলামেশা সীমিত করা এবং স্পষ্ট সীমা নির্ধারণ করাটা নিজের মানসিক স্বাস্থ্যের জন্য খুব জরুরি। একদম ঠিক। তাহলে আমাদের শেষ স্তম্ভটি হলো উদ্দেশ্য। আমার মনে হয় এটাই সবচেয়ে গভীর এবং ব্যক্তিগত বিষয়। ঠিক তাই। বইটিতে কেরিয়ার এবং কলিংয়ের মধ্যে একটি সুন্দর পার্থক্য তুলে ধরা হয়েছে। কেরিয়ার হলো পদোন্নতি, বেতন বৃদ্ধি বা স্বীকৃতির মতো বাহ্যিক সাফল্যের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু কলিং হলো আরও গভীর কিছু, এমন কাজ যা আমাদের ভেতরের মূল্যবোধের সাথে মেলে এবং যার মাধ্যমে আমরা নিজের চেয়ে বড় কোনো কিছুর জন্য অবদান রাখি। যখন কাজ কলিংয়ে পরিণত হয় তখন সেই কাজ আর বোঝা মনে হয় না, বরং শক্তির উৎস হয়ে ওঠে। একদম। কিন্তু সবার পক্ষে তো নিজের প্যাশন বা কলিং খুঁজে পাওয়া সম্ভব হয় না। অনেকেই হয়তো এমন একটা কাজ করেন যা তাদের করতেই হবে। তাদের জন্য বইটাতে কোনো পরামর্শ আছে? এখানে জব ক্রাফটিং নামে একটি দারুণ পদ্ধতির কথা বলা হয়েছে। এর মানে হলো চাকরি না বদলেও নিজের বর্তমান কাজেই ছোট ছোট পরিবর্তন এনে সেটিকে আরও অর্থবহ করে তোলা যায়। এটা কিভাবে সম্ভব? একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। বইটাতে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর করা একটি গবেষণার অসাধারণ উদাহরণ আছে। একদল কর্মী নিজেদের কাজকে শুধু একটা চাকরি হিসেবে দেখতেন। আচ্ছা। তাদের দায়িত্ব ঘর পরিষ্কার করা, আর তারা ঠিক সেটাই করতেন। তাদের কাছে এটা ছিল মাস গেলে বেতন পাওয়ার একটা উপায়। আর অন্য একদল কর্মী নিজেদেরকে রোগীর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করতেন। কি রকম? এর সাথে কথা বলতেন, তাদের স্বজনদের একটু সাহায্য করতেন এবং নিজেদেরকে নিরাময় প্রক্রিয়ার একটা অংশ হিসেবে দেখতেন। একই কাজ, একই বেতন, কিন্তু দৃষ্টিভঙ্গির এই পার্থক্যের কারণে তাদের কাজটা কলিংয়ে পরিণত হয়েছিল। তারা তাদের কাজের মধ্যে গভীর অর্থ খুঁজে পেয়েছিলেন। ওয়াও! তার মানে আমাদের কাজের মধ্যে অর্থ খুঁজে পাওয়াটা আমাদের দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করে। এটা একটা বিরাট উপলব্ধি। একদম। কাজটা কি, তার চেয়েও বড় কথা হলো আমরা কাজটাকে কিভাবে দেখছি। তাহলে পুরো আলোচনাটা সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে আটকে থাকার অনুভূতি থেকে মুক্তি পাওয়াটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এর জন্য কোনো জাদুকরী সমাধান নেই। স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক এবং উদ্দেশ্যের মধ্যে ভারসাম্য এনে এবং প্রতিদিন ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ নিয়ে এগিয়ে গেলেই জীবনে ধীরে ধীরে পরিবর্তন আনা সম্ভব। বইটা আমাদের সেই পথেরই একটা সুস্পষ্ট রূপরেখা দেয়। ঠিক। তবে আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বইটি একটি সুস্পষ্ট সিস্টেমের কথা বলে, যেখানে 4টে স্তম্ভকে সমানভাবে গুরুত্ব দিতে বলা হয়েছে, কিন্তু বাস্তব জীবন তো এতটা গোছানো নয়। হ্যাঁ, তা তো বটেই। অনেক সময়ই একটা স্তম্ভকে অন্যটির জন্য সাময়িকভাবে বিসর্জন দিতে হয়। যেমন একজন নতুন উদ্যোক্তাকে হয়তো ব্যবসার শুরুতে স্বাস্থ্যের উপর কম মনোযোগ দিতে হয়, বা পরিবারের জন্য কাউকে হয়তো স্বপ্নের কেরিয়ার থেকে সরে আসতে হয়। জীবনের এই অন্তর্নিহিত দ্বন্দ্বগুলো মানুষ কিভাবে সমাধান করবে? এই ভারসাম্য রক্ষা করাটা হয়তো বইয়ের ফর্মুলার চেয়েও বেশি জটিল। এই প্রশ্নটি নিয়ে ভাবা যেতে পারে।